প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, বলেছেন তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শরিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পতনের 6 মাস না যেতেই কিভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ, প্রশ্ন সার্জিসের। বিচারের আগে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না, জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনার আমলে পাচার হওয়া $234 মিলিয়ন ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের কথা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান। বিগত সরকারের ভুল সিদ্ধান্তের জের টানতে হচ্ছে এখনও পর্যবেক্ষণ সিপিডির। রাতারাতি বড় হওয়া কিছু প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে, পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের পথ মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে বড় দল হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব বিএনপির। 31 দফা বাস্তবায়নই হবে অতীতের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ। যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলায় 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের। যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, দেশ ও জনগণের জন্য 31 দফা দেওয়া হয়েছে। সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী। কি বিষয় সেটি? বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে চুরে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে, এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। জনগণের আস্থা ধরে রাখতে মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায়, এরকম কোনো কাজ যেমন করা যাবে না। একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই 31 দফা শুধু বিএনপির 31 দফা না, আমাদের এই 31 দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের 31 দফা। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো নেতাকর্মীর কারণে জনগণের আস্থা নষ্ট হলে তার দায় নেবে না বিএনপি। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা হলেও এখনও কেন বিচার হচ্ছে না প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে ফ্যাসিস্ট ও তার দোসরদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মিরপুর 10 এলাকায় নিহত BF শাহীন কলেজের ছাত্র আহনাফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে রুহুল কবির রিজভী এই কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত 17 বছর জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে হাসিনা সরকার। জুলাই আগস্ট আন্দোলনে সে নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ছাত্র জনতা সহ সাধারণ মানুষও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনগণকে স্বস্তি দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারছে না সরকার।
তরুণদের চিন্তা ভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান হতো না। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সার্জিস বলেন, অভ্যুত্থানের পর চিন্তা ভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। তরুণরা যেভাবে চায় সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। কে মানুষের জন্য ভালো, কে দেশের জন্য ভালো রাজনীতিবিদরা ভাবেন না। পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নামার দরকার নেই বলে মনে করেন তিনি। সরকার পতনের 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। আমরা আমাদের জায়গা থেকে এই একটা বিশাল জেনারেশনাল গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ভাবি, চাই, এভাবে কেন জানি যারা তথাকথিত রাজনীতি করে এসেছেন, যেই দলেরই হোক না কেন, যাদের সাথে আমাদের বয়সের একটা বড় পার্থক্য রয়েছে, চিন্তার বড় পার্থক্য রয়েছে, তারা আমাদের মতো করে এখনো ভাবছেন না। এবং সবচেয়ে দুঃখজনক, অভ্যুত্থানের পরবর্তী সময়েও তাদের এই ভাবার যে একটা ভিতর থেকে একটা চাহিদা আসা উচিত, সেটা এখন পর্যন্ত আসেনি। ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আবারও বলেন, ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিদের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতা সরাসরি জুলাই হত্যাকাণ্ডে জড়িত। হত্যাকাণ্ডের অনুশোচনা না করে 3000 পুলিশ মারা গেছে বলে মিথ্যাচার করছে দলটি। তাই আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকারের অবস্থান কঠোর বলে জানান তিনি। শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মানে গুমের এবং কিলিংয়ের। যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। তিনি বলে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ সমস্ত রিফর্ম কমিশনের রিপোর্ট পাওয়া যাবে। এর উপর ভিত্তি করে নির্বাচনের সিদ্ধান্ত হবে। আমরা দুটো ডেট দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না, আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন। এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের কথা বলছেন। সরকার গণমাধ্যম কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা করতে যাচ্ছে। এজন্য সরকারের কিছু প্রস্তাবনাও দেন। ব্যবসা বাণিজ্য নিয়ে সিপিডির মন্তব্যের সমালোচনা করেন প্রেস সচিব শফিকুল আলম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে পাচার হওয়া $234 বিলিয়ন ফিরিয়ে আনার লক্ষ্যে সম্পদ শনাক্তকরণে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং প্রেসিডেন্ট বিনাইফার নওরোজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের প্রচেষ্টা, লুটপাট করা সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয় বৈঠকে।
প্রধান উপদেষ্টার নজিরবিহীন ছাত্র নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের খবর ফাউন্ডেশনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনীতি ও রাজনৈতিক সংস্কার একই সমান্তরালে হতে হবে বলে মত গবেষণা প্রতিষ্ঠানটির। টেকসই অর্থনীতি ও বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর তাগিদ দিয়েছে সিপিডি। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। অর্থ পাচার, খেলাপির উচ্চ মূল্যস্ফীতি, 3 বড় চাপ সামাল দেবার সাথে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। যদিও জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের প্রত্যাশা পাহাড় সমান, এমন প্রেক্ষাপটে 2024-25 অর্থ বছরের হালনাগাদ তথ্য তুলে ধরতে রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা সংস্থাটি। শাসনতান্ত্রিক জনপ্রশাসনগত কাঠামো একটা এক দল জনগোষ্ঠীর কাছে ছিল এবং তারাই সেটাকে নিয়ন্ত্রণ করত। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে কিছু কিছু জায়গায় পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু আপনি কতখানি ছেকে তুলবেন, তাহলে তো হয়তো কিছুই থাকবে না। এটা একটা আরও বিষয় হচ্ছে যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো পরিচালনাও করতে হবে কার্যক্রম। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা করে এ মুহূর্তে কর বৃদ্ধিতে আইএমএফের চাপ গ্রহণযোগ্য নয়। সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। আইএমএফ যেটা বলছে 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। সংস্কারের সাথে দেশে গণতান্ত্রিক ধারা ফেরার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না, আর অর্থনৈতিক সংস্কার এটা সমান্তরাল ভাবে হতে হবে। তবে যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব। সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দায়িত্ব নেবার 6 মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য হাসিনার সরকারের ভুল নীতিকে দায়ী করছে সিপিডি। জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, রাতারাতি বড় হওয়া ঋণ নির্ভর কিছু প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে চরম বৈষম্যের কারণে এমন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বুধবার বিকেলে অর্থনৈতিক শুমারি প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। শুমারির প্রতিবেদনে বলা হয়, 1 দশকে দেশের অর্থনীতিতে উৎপাদনশীল খাতের অবদান কমে 15% দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণও কমেছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশে অর্থনৈতিক ইউনিট বেড়ে 1,18,00,000 ছাড়িয়েছে, যার 70%ই গ্রামের। এ অনুষ্ঠানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, কিছু প্রতিষ্ঠান এখন একেবারেই মূলধন শূন্য হয়ে পড়েছে। গরিব শিক্ষকদের সঞ্চয়ের টাকা যোগসাজশের মাধ্যমে দুর্বল ব্যাংকে রাখায় তারা বিপদে পড়েছেন বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। আমরা এখন যে অর্থনীতি পেলাম, এখানে হাজার 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 কোটি টাকা ব্যাংক থেকে চলে গেছে। কতগুলো ব্যাংকের সম্পূর্ণ এটা কোনো হিসাবও করা যায় না, কিছুই নাই। ব্যবসা বাণিজ্যের কতগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় নামকরা শিল্পগোষ্ঠী, আসল নাম করা না, এরা হলো রাতারাতি বড় হওয়া, ধনী হওয়া যে শিল্পগোষ্ঠী, এদের হিসাব করে এদের তো এখন অচল হয়ে যাচ্ছে। তাদের শ্রমিকরাই আন্দোলন করছে। তাদের আর্থিক হিসাব থেকে দেখা গেল যে কিছুই নাই। লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা খ্যাত অমর একুশে গ্রন্থমেলার বাকি মাত্র 2 দিন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবারের অমর একুশে বইমেলা আগের যে কোনো সময়ের চেয়ে উৎসব মুখর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
গভীর মনোযোগী নির্মাণকর্মীদের ব্যস্ততা বিরামহীন। অমর একুশে গ্রন্থমেলা বলে কথা, তাই বেশ আন্তরিকতা নিয়েই সময়মতো শেষ করতে চান বিশাল এই কর্মযজ্ঞ। 8 দিন এমনই পাই, 7 দিন 8 দিন এমন সময় পাই, এর ভিতরেই কাজটা শেষ করতে হয়। এরপরে এটা শুরু হয় 20-এর পরে কোনো সময় দেখা যায় 20 তারিখে 22 তারিখও হয় বা 23 তারিখও হয়ে যায়। এরপর থেকে তাহলে অনলাইনে আমরা সময়টা পাই হয়তো মনে করেন 7 দিন কি 8 দিন। মাঝখান থেকে আমি 7-8 বছর প্রায় গ্যাপ আসছিল, আসি নেই। এরপরে আবার এই 4-5 বছর যাবিত আসা যায়। আগে 15-16টা কাজ করতাম, এবার শুধু মাত্র 7টা কাজ করি। আমরা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত করি। এমনি মেলা সিজনের বাইরে আমরা কাজ করি হলো আমরা যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় আমরা কাজ করি কন্ট্যাক্টে। ছাত্রনাগরিক অভ্যুত্থান পরবর্তীতে এবারের বইমেলার আয়োজনেও রয়েছে নানা দিক থেকে ভিন্নতা। মেলা প্রাঙ্গণের সাজসজ্জার পাশাপাশি বিগত দিনে যে সকল প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে পারেনি, এবার তাদের থাকছে সরব উপস্থিতি। আমরা আশা করি, প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে বাংলা একাডেমি তার এই যে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত শেষে মানুষের জন্য 1 তারিখে মেলাকে উন্মুক্ত করতে পারবে এবং পরিবেশটা খুবই স্বাচ্ছন্দ্যবোধ হবে। দেশের জনগণ এখানে আসতে পারবে, বই কিনতে পারবে এবং পরিবেশটা অনেক সুন্দর এবং সাবলীল হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবার আমরা খুশি যে আমরা আমাদের স্টল পেয়েছি। আসলে আমাদের গার্ডিয়ান পাবলিশার্সটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং ইসলামিক ধারার একটা পাবলিকেশনস। এই পাবলিকেশনসকে তার কখনো এই আওয়ামী ফ্যাসিস্ট বা রেসিজম কখনো এটা ওরা করেনি, মানে ওরা অ্যাকসেপ্ট করেনি। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান 2 চত্বরে থাকছে মেলার আয়োজন। সময় কম থাকলেও এর মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করার আশা করছেন সংশ্লিষ্টরা। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবটা ঘটিয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমরা মনে করি। কেননা যদি আমাদের ছাত্ররা যদি এই সংস্কৃতিকে ধারণ করে, এই মেলাটা অবশ্যই ভালো হবে, আমরা বিশ্বাসও করি। ফ্যাসিস্ট হটানোর পর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেই প্রথম মেলা, এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে বহুমুখী মানুষের উৎসব মুখর পরিবেশে মেলাটি উদযাপিত হবে এবং স্টল বানানোর যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যথাসময়ে সম্পন্ন হবে। এবারের অমর একুশে গ্রন্থমেলার বিভিন্ন স্থাপনায় থাকছে জুলাই বিপ্লবের প্রতীকী উপস্থাপনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সংস্কৃতি, দেশের চলচ্চিত্র, গণমাধ্যম সবকিছু এক ছাতার মধ্যে আসা উচিত। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় চলচ্চিত্র সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এসব বিষয়ে সংস্কার করতে 1 বছর সময় লাগতে পারে। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্পচর্চা ও বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান তারা। সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট 10টি বিষয় উপস্থাপন করা হয়। আওয়ামী ফ্যাসিস্টরা দেশে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ ন্যারেটিভ দিয়ে জনগণকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে রাজনীতি করেছে। মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে যোগেন্দ্রনাথ মণ্ডলের 121তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় বক্তারা বলেন, একটা সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিভিন্ন মত থাকলেও সবাই একই বন্ধনে আবদ্ধ থাকে, অথচ স্বার্থান্বেষী মহলগুলো বাংলাদেশকে কখনো একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী হিসেবে দাঁড়াতে দেয়নি। এতে এক পক্ষ আরেক পক্ষকে নির্মূলের জন্য বাইরের শক্তিকে ব্যবহার করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে যোগেন্দ্রনাথ মণ্ডলের আদর্শের 24-এর গণ অভ্যুত্থান প্রতিনিধিত্ব করে বলেও মনে করেন বক্তারা। আগামীতে সকল ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শনী সাভার হত্যাযজ্ঞ, হাসিনা পালানোর পরের 6 ঘণ্টা এর উদ্বোধন হয়েছে। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 20 মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্য চিত্রটিতে সাভারের ছাত্র জনতার ওপর পুলিশের হামলার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন ছিল আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই। যারা রক্ত দিয়েছেন তারা মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন। বলেন, দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আত্মত্যাগকারীদের রক্ত এবং দুর্লভ এসব প্রামাণ্যচিত্র সার্থক হবে। ব্যারিস্টার সারা হোসেন ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানান। বলেন, যারা অন্যায় অবিচার করেছে তাদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলাটা হবে দারুণ বিষয়। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনে লাভবান হবে বাংলাদেশের ফুটবল, বলেছেন সাফ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। দীর্ঘদিন পর হঠাৎই বাফুফেতে এসে এসব কথা বলেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের প্রায় ৩ মাস পর ফুটবল ফেডারেশনে আসেন সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের দায়িত্বে না থাকলেও দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফের সভাপতি কিংবদন্তি এই ফুটবলার। সাফের কাজী এসেছিলেন বাংলাদেশের ফুটবলের হোম অফিসে। দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো এই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। পরের সাফ চ্যাম্পিয়নশিপ ও প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে এটা বড় চ্যালেঞ্জ মনে করেন সালাউদ্দিন। সবচেয়ে বড় সমস্যা পাকিস্তান ভারত ভিসা জটিলতা। কমার্শিয়ালি এটা করা গেলে সবচেয়ে বড় কমার্শিয়াল দেবে আলাপ করে, কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশের ইন্ডিয়া। কারণ বাংলাদেশের ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে। তো এই দুটাই দেশই সবচেয়ে বড় বেনিফিট হবে। এবার এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। বাংলাদেশের হয়ে খেলবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই ম্যাচেই লাল সবুজের জার্সিতে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত হামজাকে। লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে যোগ দিয়েছেন হামজা। গত ১৬ বছর টানা ৪ মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। তার আমলেই শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজাকে আনার প্রক্রিয়া। হামজার খেলাটা দেশের ফুটবলে বড় প্রভাব ফেলবে মনে করেন সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড, বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে মানে ফরেনার সব কিন্তু এসে জড়ো হয়ে গেছে। সো দ্যাট উইল বি এ ভেরি গুড পজিটিভ ফর বাংলাদেশ। এদিকে সিনিয়র নারী ফুটবলারদের সাথে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসছে। শৃঙ্খলা ভঙ্গে কঠোর হওয়ার হুঁশিয়ারি বাফুফের। প্লেয়ারের উপর নির্ভর করে তো আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে না। সেই ক্ষেত্রে হলো আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। খেলার ভিতরে তো কিছু কিছু প্রবলেম থাকতেই পারে, ছোট ছোট কিছু ঘটনা থাকতেই পারে, ওগুলো আমরা মিনিমাইজ করে দিব। প্লেয়ারের মতামতের বিষয়টা অন্য জায়গায়, এখানে শৃঙ্খলার বিষয় আছে, অনেক কিছুর বিষয় আছে। এইটার সাথে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন মিনিমাইজ করবে না। ছেলেদের ফুটবলে কোনো সাফল্য নেই। টানা 2 বার সাফ জয়ী নারী ফুটবলাররাই জ্বালিয়ে রেখেছেন দেশের ফুটবলের আলো। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, বলেছেন তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শরিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পতনের 6 মাস না যেতেই কিভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ, প্রশ্ন সার্জিসের। বিচারের আগে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনার আমলে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের কথা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান। বিগত সরকারের ভুল সিদ্ধান্তের জের টানতে হচ্ছে এখনও পর্যবেক্ষণ সিপিডির। রাতারাতি বড় হওয়া কিছু প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে, পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।